রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি, টাঙ্গাইলে বজ্রপাতে নিহত 2, 4 বিভাগে ঝড়ের পূর্বাভাস। সাভারে রাজীবের ছত্রছায়ায় সম্পদের কুমির জাহাঙ্গীর ও ঠান্ডু মোল্লা, বহু জমি দখল, সনাতনদের জমি দখলে নিয়ে গড়া হয়েছে মাদ্রাসা। এক দফা দাবিতে রাজপথে সরব হচ্ছে বিএনপি, নতুন কৌশল গতি আনবে আন্দোলনে, বলছে সমমনা দলগুলো। দায়িত্ব গ্রহণের 4 বছরে তাপসের হাত ধরে দক্ষিণ সিটিতে সংস্কারের নবসূচনা, ডেঙ্গু নিয়ে ভুল ব্যাখ্যা দিয়েছেন তাপস, অভিযোগ সাইদের। এবং ঢাকায় অটোরিকশার নিয়ন্ত্রণে ক্ষমতাসীন দলের নেতা ও ট্রাফিক পুলিশ, হাইকোর্ট ও মন্ত্রীর নির্দেশনাকে পাত্তাই দিচ্ছেন না অটো মালিকরা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছে অরিন ইশরাত। এবার বিস্তারিত। তীব্র দাবদাহের পর রাজধানীতে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। সকাল 8টার দিকে ঢাকার বিভিন্ন স্থানে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। হালকা বৃষ্টির ফলে ঢাকায় কিছুটা স্বস্তি ফিরেছে। রাজধানীর নতুন বাজার, বাড্ডা, রামপুরা সহ বেশ কিছু এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। তবে কোথায় ভারী বৃষ্টির খবর পাওয়া যায়নি। তবে অফিসগামী ও শিক্ষার্থীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। আবহাওয়া অফিস জানায়, আজ ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটে হালকা বৃষ্টি, ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশালে মাঝারি বৃষ্টি হলেও বিদ্যমান তাপপ্রবাহের কারণে হিট অ্যালার্ট বহাল থাকবে বলে জানায় আবহাওয়া অফিস। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, রাজশাহী, রংপুর এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দেশের উপর দিয়ে বিরাজমান যে তাপপ্রবাহ সেটা দেশের অধিকাংশ জায়গা থেকে প্রশমিত হওয়ার সম্ভাবনা আছে, তবে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় থাকতে পারে। কয়েকদিনের তীব্র দাবদাহের পর আবারও রাজধানীতে স্বস্তির বৃষ্টি, হালকা ও মাঝারি দমকা হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. আজিম। আজিম, বৃষ্টির পূর্বাভাস নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? অরিন, সকালের শুরুতে আমরা যে হালকা বৃষ্টি দেখেছি সে বৃষ্টি কিন্তু রাজধানীতে একটি স্বস্তি এনেছে। এই মুহূর্তে যে অবস্থাটি বিরাজ করছে, সূর্য মেঘের ফাঁক দিয়ে উকিঝুঁকি মারছে এবং একদমই যে বৃষ্টি বা একদমই যে রোদ কোনোটি নাই। এই মুহূর্তে আসলে কিন্তু স্বস্তি বিরাজ করছে রাজধানী জুড়ে। সবাই কিন্তু আসলে বৃষ্টির ঝটকি ঝামেলাও নেই, প্রচণ্ড দাবদাহ নেই, সেক্ষেত্রে সবাই স্বস্তিতে তার কর্মজীবন অতিবাহিত করতে পারছেন। আমরা রয়েছি আবহাওয়া অফিসের সামনে। এখান থেকে আজকে যে আবহাওয়াবিদরা আমাদেরকে ব্রিফিং করেছেন তারা যেটি বলেছেন যে এই যে বৃষ্টিপাত সেটি কিন্তু আজকে সকালে যে বৃষ্টিটি শুরু হয়েছে, আজকে সারাদিনে তেমন বৃষ্টি না হলেও আগামীকালকে বা তার পরের দিন কিন্তু বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি হওয়ার সাথে সাথে তাপমাত্রা আরও কিছুটা কমে আসবে এবং বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। এবং তারা কিন্তু আজকে আমাদেরকে জানিয়েছেন যে একটি দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বেশ কয়েকটি বিভাগের উপর থেকে এবং সে কারণে তারা কিন্তু একটি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও তারা করছেন এবং শিলাবৃষ্টিটি হলে কিন্তু আসলে বলা চলে বেশ কিছু এলাকায় কিছুটা ক্ষতি সাধিত হতে পারে। আজকে আমি আবহাওয়া অফিসের সামনে থেকে আপনাকে এখানকার পরিবেশের যে চিত্র সেটি যদি আপনাকে একটু দেখাতে চাই। এখানে কিন্তু আসলে বলা চলে একদমই আকাশ মেঘলা মেঘলা অবস্থা বিরাজ করছে। তো যে অবস্থাটি রয়েছে এটি সারাদিন অব্যাহত থাকলে আসলে দাবদাহের কোনো সম্ভাবনা নেই। তো অরিন, এই ছিল আবহাওয়া অফিস থেকে আমার কাছে সবশেষ। আজিম, আপনাকে ধন্যবাদ। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। খুবই স্পর্শকাতর বিষয় যেগুলো হলো বঙ্গবন্ধু হত্যার বিচারের মতো কাজ সম্পাদন করা সুকঠিন ছিল এবং যুদ্ধাপরাধীদের বিচার করার মতো সাহস বাংলাদেশে কেউ দেখাতে পারে। বঙ্গবন্ধু, আমি বলেছি গতকালও, বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিল। 11,000 যুদ্ধাপরাধী তখন কারাগারে ছিল। জিয়াউর রহমান ক্ষমতা এসে এই 11,000 যুদ্ধাপরাধীকে ছেড়ে দিয়েছিল। এর মধ্যে 703 জন দণ্ডিত
যুদ্ধাপরাধী, এদেরকেও ক্ষমা করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 খুনের আসামিকে, প্রধান আসামিকে জিয়াউর রহমান ছেড়ে দিয়েছে। আজকে মির্জা ফখরুল ইসলাম যখন বলেন বাকশালী শাসন, আমি মির্জা ফখরুলকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে বাকশাল কোনো এক দল নয়, এটা ছিল একটা জাতীয় দল, এবং এটার নামটা কৃষক আর শ্রমিক যুক্ত করা হয়েছে। এটা তো আওয়ামী লীগ, কৃষক শ্রমিক আওয়ামী লীগ, কারণ এটাকে এক বাকশাল বলে একটা গালিতে পরিণত করার দুরভিসন্ধি অনেকেরই ছিল। কিন্তু আমি মির্জা ফখরুলকে বলতে চাই, আপনাদের প্রতিষ্ঠাতা, আপনাদের নেতা জিয়াউর রহমান অফিসিয়ালি বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছে। আবেদন করে সেটার কি জবাব দেবে? সেটা আরো 2-1 বার বলেছি, জবাব পাই। অহেতুক ঘাটাঘাটি করলে আপনাদের চেহারাটাই উন্মোচিত। বলেন এবার। আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হলো যে বিএনপির প্রতিপক্ষ তো আওয়ামী লীগ, রাজনৈতিক প্রতিপক্ষ। এখানে ইদানিং দেখা যাচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে বিএনপির রাজনৈতিক শত্রু আওয়ামী লীগ। শত্রু আওয়ামী লীগ, এটা তো আরো বেশি। এটা প্রতিপক্ষ শত্রু বলতে না, এক জিনিসটা শত্রু, একটা প্রাইভেট শত্রু আছে। আমরা মনে করি তারা প্রতিপক্ষ। এখানে এখন দেখা যাচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের শত্রু ছেড়ে এখন ভারত বিরোধিতায় নতুন করে বেরোচ্ছে। এই ব্যাপারটা আপনি কি মনে করেন? তাহারা এখন আওয়ামী লীগের বিরোধিতা না করে এখন বলে যে ভারতকে আগে ঠেকাও। আবার আজকে তো একটা আপনার এত প্রশ্ন চলে, আরেকটা বিষয় হলো যে এটা আগে জবাব দিই। দেখুন, আপনি যে কথাটা বলতে চেয়েছেন, এটা তো আজকে আবার পত্রপত্রিকায় দেখলাম যে বিএনপি ভারত বিরোধিতার বিষয়টি তারা পুনর্বিবেচনা করে দেখছে, বিরোধিতা না করে মধ্যপন্থা অবলম্বন করা যায় কি না। আজকে আছে, তারপর বলুন। আরেকটা বিষয় হলো যে আমরা ওবায়দুল কাদেরের বক্তব্যে সরাসরি যুক্ত ছিলাম। সাভারের উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ছত্রছায়ায় সম্পদের কুমির বড় ভাই জাহাঙ্গীর নামে বেনামে গড়েছেন বহু সম্পদ, দখল করেছেন বাড়ি। এনজিও কর্মীর আড়ালে আরেক ভূমিদস্যু মামা ঠান্ডু মোল্লা। বাজার রোডে সনাতনদের জমি দখলে নিয়ে দিনে দুপুরে মাদ্রাসা গড়েছেন তিনি। রাজীবের বিদেশের ব্যবসা দেখভাল করেন জাহাঙ্গীর। তবে সব অভিযোগ অস্বীকার করে নিজেকে জনদরদি দাবি করেছেন রাজীবের অবৈধ সম্পদ অনুসন্ধানের ধারাবাহিকের 3য় পর্ব আজ। সজীব রহমানের ছবিতে জানাচ্ছেন ফখরুল ইসলাম। সম্পদ আর ত্রাসে সাভারের সম্রাট এই রাজীব সম্পদ আড়াল করতেও বেশ কৌশলী। রাজীবের রাজনীতির ছত্রছায়ায় সম্পদের কুমির মামা বড় ভাই সবাই। রাজীবের ত্রাসে সম্পদের আরেক কুমির বড় ভাই জাহাঙ্গীর। মোহাম্মদপুরের মনোরম এই বাড়ির 13 তলার ফ্লোরটিও কিনেছেন জাহাঙ্গীর। জাহাঙ্গীরেরও রয়েছে তাসিন বিল্ডার্স নামে হাউজিং কোম্পানি। সাভার বটদাইলে এই 11 একর সম্পত্তি তাসিন বিল্ডার্সের। নামাবাজার লোহাপট্টিতে 10% জায়গায় দখল করে বানান 5 তলা ভবন। এখান থেকে নামাবাজারের চাঁদাবাজি টেন্ডার নিয়ন্ত্রণ করে ভাগাভাগি করে নেন রাজীব জাহাঙ্গীর।
একই এলাকায় 12% এই জায়গা জোরপূর্বক লিখে নেন জাহাঙ্গীর। এই এলাকায় 40% আরও একটি 100 কোটি টাকা মূল্যের দেয়াল ঘেরা এই জায়গা জাহাঙ্গীরের। ধামরাইয়ের চৌঠাইলে নিয়েছেন 280% জমি। ধামরাই ফুডনগরে 113% জমিও কিনেছেন জাহাঙ্গীর। মানিকগঞ্জের বিন্নাঠাঙ্গি ব্রিজের পাশে আছে বাগান বাড়িও। শুরু করলাম আপনার জায়গা আপনার তো আমার আপনি 2 দিন লাগবে হোন্ডাতে জায়গা দেখতে গেলে। অভিযোগ আছে রাজীবের বিদেশে থাকা ব্যবসা ও সম্পদের দেখভাল করেন বড় ভাই জাহাঙ্গীর। আমি সিঙ্গাপুরে ব্যবসা করি, আমি শিপবিল্ডিং এর কাজ করি। আমার ছোট ভাই মঞ্জুরুল আলম রাজীব তার এক্সপোর্ট ওরিয়েন্টেড লেদার ইন্ডাস্ট্রি আছে। ফখরুল আলম সমর তার নিজস্ব ব্যবসা আছে। রাজীবের সম্পদের আরেক চমক তার মামা ঠান্ডু মোল্লা। 450 টাকা বেতনে বাগান মালির কাজ করা ঠান্ডু মোল্লা এখন বড় এনজিও কর্মীর লেবাসে। সাস নামে করেন এনজিও। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, সৌদি প্রবাসী ডাক্তার সালাম সাভার ইসলামবাগের ভাটপাড়ায় 1 একর 70% জমি কিনলে দেখভালের দায়িত্ব নিয়ে পরে জোরপূর্বকই লিখে নেন। জমির শোকে ডাক্তার সালাম কয়েকদিন পরেই হার্ট অ্যাটাকে মারা যান। সাভার বাড্ডা এলাকায় 286% এ জমিও ঠান্ডু মোল্লার। এখানে 16% জমিতে গড়েন 8তলা বাড়ি। নামাবাজারে 18%-এর উপরও এই 8তলা বাড়ি। সাভার ডগর মৌজায় 18%-এর উপর এই 7তলা বাড়িও ঠান্ডু মোল্লার। সাভার বাজার রোডে এই 6তলা বাড়িতে নিজেই থাকেন। সনাতন ধর্মাবলম্বীদের এই বাড়ি দখল করে দিনে দুপুরেই মাদ্রাসা গড়ে তুলেছেন ঠান্ডু মোল্লা। এত সব গড়েছেন রাজীবের ছত্রছায়ায়। গত 15 বছরে জাদুর চেরাগের ছোঁয়ায় রাজীবের পুরো পরিবারের সম্পত্তি বেড়েছে সব মিলিয়ে কয়েক হাজার কোটি টাকা। যেন সাভারকেই গিলে খেয়েছে রাজীব পরিবার। এক রিটে রাজীব ও তার ছোট ভাই তেঁতুলছড়া ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল আলম সমরের 2000 কোটি টাকার সম্পদ অনুসন্ধানে সম্প্রতি দুদককে নির্দেশনাও দিয়েছে উচ্চ আদালত। এত সব অভিযোগের বিষয় জানতে রাজীবের কাছে গেলে তিনি মানুষের প্রতি করুণার কথা জানান। মানুষ কাজ করতে গেলে তো আলোচনা সমালোচনা দুইটাই থাকবে, তাদের উদ্দেশ্যে আমার করুণা করা ছাড়া আর কিছু নেই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, এমন মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থার পাশাপাশি নিতে হবে প্রশাসনিক ব্যবস্থাও। সাধারণ মানুষ মুখ খুলবে কোন যুক্তিতে বা কোন সাহসে? এগুলোর যারা পর্যবেক্ষক, এগুলো যারা নিয়ন্ত্রক সংস্থা, প্রশাসন, আইন প্রকাশন, তারাই তো এদের এই ধরনের ব্যক্তির হাতে করায়। মঞ্জুরুল আলম রাজীব ও তার পরিবারের দখল নির্যাতন থেকে বাঁচাতে এখনই উদ্যোগ নেয়ার দাবি সাধারণ মানুষের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এক দফা দাবি আদায়ে ফের রাজপথে সরব হতে কার্যক্রম শুরু করেছে বিএনপি। যুগপথে সমমনা দলের নেতারা বলছেন, পরিবর্তনের আকাঙ্ক্ষায় থাকা দেশের মানুষ ঝিমিয়ে পড়ার আগেই রাজপথে সরব হতে চান তারা। বিএনপি নেতাদের দাবি, কৌশল নির্ধারণ করে বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে দ্রুত আবার গতি পাবে এক দফার আন্দোলন। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। 7 জানুয়ারির নির্বাচনের পর কয়েক মাস স্থবির অবস্থা কাটিয়ে আবারও দলীয় নানা কর্মসূচির মধ্য দিয়ে সরব হচ্ছে বিএনপি। রাজপথের কর্মসূচির পাশাপাশি সমমনা রাজনৈতিক দল ও জোটগুলোর শরিকদের নিয়ে ধারাবাহিক বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন পরবর্তী আত্মপর্যালোচনা সহ ভবিষ্যৎ করণীয় ঠিক করতে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে দলটি। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে নতুন করে এখনো কৌশল নির্ধারণ না করা গেলেও রাজপথে দাবি আদায়ে জনসমর্থন ধরে রাখতে বেশি দিন সময় নিতে চান না যুগপথের শরিক দলের নেতারা। নির্বাচনের পরেও আন্দোলন করে অন্যায় অবৈধ নির্বাচন বাতিল করা, ফ্রেশ নির্বাচন করা, সরকারের পতন ঘটানোর ইতিহাস ফিলিপাইনে আছে, পাকিস্তান আছে, বহু দেশে আছে। আমাদের এখানেও এটা হতে পারে। তবে সময় বেশি যদি যায় তাহলে মানুষ ঝিমিয়ে পড়লে ওটা তোলা মুশকিল হবে। এইটা আমরা বলেছি যে আমরা মনে করি মানুষের মন মরে যাবার আগে আমাদের রাস্তায় আসা উচিত। লক্ষ্যটা হচ্ছে যে এই সমস্ত পর্যালোচনা থেকে, মত বিনিময় থেকে আমরা নতুনভাবে সমগ্র এই ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনকে সংগঠিত করবার জন্য আমরা কী ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে পারি, রাজপথে কী ধরনের নির্দিষ্টভাবে আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি, এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। আর বিরোধী সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঐক্যবদ্ধ শক্তি নিয়ে বিএনপি এবার মাঠে নামতে চায় বলে জানান বিএনপির এই ভাইস চেয়ারম্যান। যুগপথ কিংবা মিলিতভাবে একটি আন্দোলনের সূচনা করতে যাচ্ছে। সে আন্দোলনের গতি প্রকৃতি কী হবে, কৌশল কী হবে, সেটি নিয়ে এই মুহূর্তে আলাপ আলোচনা চলছে। দেশেও আবহাওয়া প্রচণ্ড গরম, সেজন্য কিছু সময় নেওয়া দরকার।
মনে হয় যে বিরোধী দল গোছানো হয়ে গেলে এবং বিরোধী দলসমূহের সাথে একটা আন্দোলনের কৌশল নিয়ে ঐক্যমতে পৌঁছলে তারপরে বিএনপি রাজপথে নামবে আন্দোলনে। দেশের অর্থনৈতিক দুরবস্থার মধ্যে জনগণের আন্দোলন গড়ে তোলার এখন ভালো সময় বলেও মনে করেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পুলিশ দিয়ে হয়তো বিরোধী দলকে দমন করতে পারবে, বাট রিজার্ভের উন্নতিটা তারা করতে পারবে না এবং অর্থনৈতিক অবস্থাও উন্নতি করতে পারবে না, জিনিসপত্রের দাম কমাতে পারবে না। একটা দুঃসহ পরিস্থিতির মুখোমুখি দেশের সাধারণ জনগণ। তো এই ধরনের পরিস্থিতিতে আন্দোলন সফল হওয়ারই কথা এবং আমরা আশা করি মিলিত বিরোধী দলসমূহের মিলিত প্রচেষ্টায় আন্দোলন সফল হবে এবং বর্তমান সরকারকে চলে যেতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 2020 সালের 16 মে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রথমবারের মতো দায়িত্বভার গ্রহণ করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 17 মে থেকে শুরু হয় নগরপিতা হিসেবে ঢাকা দক্ষিণ সিটির জনসাধারণের তৃণমূল পর্যায়ের নাগরিক সেবা দ্বারা আনুষ্ঠানিক যাত্রা। 4 বছরে এই যাত্রায় সফলতা পেয়েছেন বেশ কিছু কাজে, রয়েছে আগামীরও পরিকল্পনা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। দায়িত্বভার গ্রহণ করে বিভিন্ন উন্নয়নমূলক কাজে নেমে পড়েছিলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস, যার অনেক কিছু দৃশ্যমান এই 4 বছরে। দক্ষিণ সিটির ধূপখোলা মাঠ, নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় নতুন বাস টার্মিনাল, সায়েদাবাদের নতুন বাস টার্মিনাল, হাজারীবাগে স্লুইস গেট, ঢাকা গেটের পুনর্নির্মাণ এবং সদরঘাট এলাকার ঐতিহ্যবাহী লালকুঠির নির্মাণ শৈলী ঠিক রেখে করা হচ্ছে সংস্কার। এমন উন্নয়নে খুশি নগরবাসী। আরো জিনিসটা ভালো হলো, সৌন্দর্য ভালো জিনিসটার, আরও এলাকার যে লোকজন আসবে এগুলো দেখবে। ঐতিহাসিক যে বিষয়গুলো এগুলো আমরা হারিয়ে ফেলছিলাম। তো দক্ষিণ সিটি কর্পোরেশন তারা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন, যার মাধ্যমে আমরা এর সাথে আবারও পরিচয় হতে পারতেছি। এই এলাকার আশেপাশে আসলে কোথাও এরকম খেলাধুলার মাঠ নাই। এই মাঠটা হওয়াতে সকালবেলা বাচ্চারা এসে খেলাধুলা করতে পারে এবং বড়রা খেলতে পারে। দেশ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মেয়র জানান, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হস্তান্তর করা হলে সংস্কার করা হবে ঐতিহাসিক ছোট কাটারা, বড় কাটারা, রূপলাল হাউস সহ আরো অনেক ঐতিহাসিক স্থাপনা। বড় কাটারা, ছোট কাটারা, এগুলো যদি আমাদের কাছে হস্তান্তর করা হয় আমরা এগুলো সংস্কার করবো। আমরা পরিকল্পনা নিয়েছি যে 7টি ঐতিহ্যের বলয় করবো, যেখানে একজন পর্যটক বা সে দেশি হোক বিদেশি পর্যটক হোক, সে একটি জায়গায় নেমে ওই বলয় দিয়ে সে বিভিন্ন স্থাপনাগুলো ঘুরে দেখে স্বাচ্ছন্দ্যে আবার সেখানে আসতে পারবে। দায়িত্ব নেওয়ার 4 বছরে দক্ষিণ সিটির 57 একর জায়গা দখলমুক্ত করে সিটি কর্পোরেশনের দখলে নিয়েছেন মেয়র, যার বাজার মূল্য 5000 কোটি টাকা আর রাজস্ব আয় হয়েছে দ্বিগুণ। দ্বিতীয় বছরে সেটাতে 879 কোটি টাকা এবং তৃতীয় বছরে 1031 কোটি টাকা আমরা ছুঁয়েছি। যার মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 1000 কোটি টাকার একটি কর্পোরেশনে রূপান্তরিত হয়েছে। আমাদের এখন সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে, আমরা স্বাবলম্বী হয়েছি। এখন আর আমাদেরকে সরকারের অপেক্ষায় থাকতে হয় না। দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা নিশ্চিত এবং জলাবদ্ধতা নিরসনে কাজ চলমান জানিয়ে মেয়র বলেন, এ বিষয়ে জনগণকেও হতে হবে সচেতন। বৃহৎ জলাবদ্ধতার যে জায়গাগুলো ছিল এগুলো ধীরে ধীরে কমে আসতেছে। সামগ্রিকভাবে আমরা যেখানেই যেটা পাচ্ছি আমরা চিহ্নিত করে করে সেখানে কি প্রয়োজন, উৎসটা কি এবং কোন জায়গা থেকে দ্রুত পানিটা নিষ্কাশন করা যায়, সামগ্রিক পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। দীর্ঘ 28 বছর পর বর্তমান মেয়রের সময় এসে পদোন্নতি পেয়েছেন সিটি কর্পোরেশনের 155 জন কর্মকর্তা কর্মচারী। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়রের ডেঙ্গু রোগীর সংখ্যা নিয়ে দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সাবেক মেয়র সাইদ খোকন। বলেন, মেয়র ভুল তথ্য দিয়েছেন। সকালে রাজধানীর প্রেস ক্লাবে এগিয়েছিল দক্ষিণ ঢাকা স্মৃতির পাতায় ফিরে দেখার শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, কাদা ছোড়াছুড়ি না করে ডেঙ্গু মোকাবেলায় সকলকে একসাথে কাজ করতে হবে। আরেকজনের ঘাড়ে চাপিয়ে নিজের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা না করে আসুন আমরা এই ধরনের আচরণ না করে সামনে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে সেই পরিস্থিতিটাকে মোকাবেলার জন্য আমরা সর্বস্তরের নাগরিক, কর্তৃপক্ষ এবং আমাদের যারা অভিজ্ঞতা রয়েছে এই বিষয়গুলোকে আমরা সবাই মিলে আগামী দিনের পরিস্থিতিটাকে আমরা মোকাবেলা করি।
রাজধানীতে দিনে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো খরচ করে 500 মেগাওয়াট বিদ্যুৎ। অধিকাংশ লাইনই নেয়া অবৈধ সংযোগে। হাইকোর্ট ও মন্ত্রীর নির্দেশনার পরও বহাল তবিয়তে নগরীর সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিকশা। রমরমা ব্যবসা নিয়ন্ত্রণে ক্ষমতাসীন দলের নেতা, ট্রাফিক পুলিশ আর চাঁদাবাজ চক্র। পুলিশ বলছে ব্যাটারি চালিত রিকশা বন্ধে নতুন কোনো নির্দেশনা পায়নি তারা। বিস্তারিত আল নোমানের প্রতিবেদনে। ছাত্রলীগ চলে, যুবলীগ চলে, আবার তারা মার্কা নাম্বার 1, নাম্বার 7। রাজধানীর অলিগলি ও মূল সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা ও 3 হুইলার। জরিপে দেখা যায় এসব রিকশার ব্যাটারি চার্জে দিনে 500 মেগাওয়াট বিদ্যুৎ ব্যয় হয়। অধিকাংশই নেওয়া হচ্ছে মূল লাইন থেকে অবৈধ সংযোগের মাধ্যমে। হাইকোর্টের নির্দেশনার পরও নিয়ন্ত্রণ করা যায়নি অটোরিকশা। গেল 15 মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারি চালিত রিকশা বন্ধে প্রশাসনকে নির্দেশ দেন। চলতে যাতে না পারে সেই ব্যবস্থা করতে। এই নির্দেশনার পর রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় রিকশা চালকরা নতুন নির্দেশনার বিষয়ে অবগত নন, আর যারা জানেন তারা এই নির্দেশনা মানতে নারাজ। সরকার যদি আমাদের দিকে, গরিব মানুষের দিকে না দেখে যদি এটা উঠাই দেয় বা ভাঙ্গে চুরে এলা, তাহলে তো এটা আমাদের প্রতি নিষ্ঠুরতা কাজ করা হবে। ভাই হার্টের সমস্যা আর ডায়াবেটিস আছে, আমি কোনো ভারী কাজ করতেই পারি না। আমি এই রিক্সা চালাইয়া মোটামুটি ভাবে চলতেছি, খাইতেছি। পকেট মারি কমে গেছে, সন্ত্রাস কমে গেছে, ঠিক আছে, ঠেকবাজ কমে গেছে। এখন এটি যদি বন্ধ করে দেন এই মানুষ যাইব কি করবো? চোর বাটপাড়ের লেগে চলতে পারতো না, এখন এগুলা সব ভালো হইয়া এখন এই অটোমোটো চালায়াও অনেকে খাইতেছে। অভিযোগ রয়েছে স্থানীয় সরকার দলীয় নেতা এবং কিছু অসাধু পুলিশ সদস্য ও চাঁদাবাজ চক্রের যোগ সাজসে চলছে এ অবৈধ বাহন। একটা কার্ডের এরিয়া দিছে, ওই এরিয়ার মধ্যে যদি কোনো পুলিশের সার্জনে ধরে ওই হেরা সারাই দেয়। পুলিশ খায়, এলাকার নেতা বেতারা খায়, বড় ভাই ছোট ভাই, মানে অভাব নেই। গ্যারেজের মালিকের ভাইয়ের নাম হলো নাজমুল, আর হের ভাই হলো সভাপতি ছাত্রলীগের। সড়কে চলাচলকারী অন্যান্য বাহনের চালক ও সাধারণ যাত্রীরা সরকারের অটোরিকশা বন্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানান। এটা আসলে একটা যুগ উপযোগী সিদ্ধান্ত নিচ্ছে। এতে পরিবেশ দূষণ, পাশাপাশি শহরের যে যানজট অনেকটা নিরসন হবে। পালায় দেওয়ার, যাত্রীদের অ্যাক্সিডেন্ট করার ভয় থাকে। তাদের ব্রেকিং সিস্টেম ভালো না, আমার মনে হয় এটা ঠিক হবে না। সিটি থেকে তুলে দেওয়া ভালো, তারা কোনো আইন কানুন মানে না এবং অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে তাদের জন্য। তবে মন্ত্রী ঘোষণা দিলেও ব্যাটারি চালিত রিকশা বন্ধে নতুন কোনো নির্দেশনা পাননি বলে জানান আইন শৃঙ্খলা বাহিনী। নতুন কোনো নির্দেশনা আমরা পাই নাই এখনো, কিন্তু আমাদের অভিযান সবসময় বলবৎ থাকে। মেইন সড়কে যদি অটোরিকশা উঠে তাহলে আমরা এগুলো ব্যবস্থা নেই। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করলেও জড়িত মানুষগুলোর পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন অনেকে। আল নোমান, দেশ টিভি, ঢাকা। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় রাজধানীর কারওয়ান বাজারে লা ভিঞ্চি হোটেলের লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার সকাল 10:25 দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম আগুনের বিষয়টি নিশ্চিত করেন। জানান, আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আমরা আগুনটাকে জেনারেটর রুমের মধ্যেই সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়েছে। তবে একটা বিষয় ছিল যে এখানে ডিজেল ছিল কিছু ক্যানে, সে ক্যানে আমরা আগুনটা যেতে দেই নেই এবং আগুন তেলগুলো আমরা দ্রুত বের করে ফেলেছি, যার কারণে ভয়াবহতা সৃষ্টি হয়নি। এবং কাঁচা বাজার দেখেছেন, এখানকার লোকজনও আমাদেরকে সহযোগিতা করেছে, যার কারণে আমরা সবাই মিলে খুব অল্প সময়ের মধ্যে আগুনকে আয়ত্তে এনে নির্বাপন করতে সক্ষম হয়েছি। সংবাদ দুপুরে আরও থাকছে। মেহেরপুরে লিচুর বাম্পার ফলন, জামালপুরে শ্রমিক সংকটে ব্যাহত হচ্ছে বোরো ধান কাটা, লোকসানের শঙ্কা কৃষকের। সিরাজগঞ্জের তারাশে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রভাব, প্রার্থীকে হুমকি, অশালীন বক্তব্য এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, দলকে ব্যবহার করে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে প্রভাব সৃষ্টি করছেন এক চেয়ারম্যান প্রার্থী। এ অভিযোগে সেই প্রার্থীকে শোকজও করেছেন রিটার্নিং কর্মকর্তা। সিরাজগঞ্জ থেকে সহকর্মী সাইম উদ্দিনের রিপোর্ট। সিরাজগঞ্জের তারাশের চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনি প্রচার প্রচারণায় এভাবেই নিজেকে ক্ষমতাসীন দলের প্রার্থী পরিচয় দিচ্ছেন। আর পাশ থেকে তার সমর্থক অপর চেয়ারম্যান প্রার্থীকে উদ্দেশ্য করে নানা হুমকি ও অশালীন মন্তব্য করছেন। দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে তারাশে বর্তমান চেয়ারম্যান মনিরুজ্জামান মনি এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। হিন্দু আর মুসলমান ফুটবল খেলা বলেন তো,
আমরা ওই ফুটবল খেলার কোন পক্ষ নেব? অপর চেয়ারম্যান প্রার্থী ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় নির্বাচনী প্রচার প্রচারণায় মনিরুজ্জামান মনি ও তার সমর্থকরা সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলছেন বলে অভিযোগ উঠেছে। নির্বাচনকে কেন্দ্র করে দোয়াত কলম প্রতীকের প্রার্থী এবং তার লোকজন বর্তমানে আমাদের এই অঞ্চলে সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে চলেছে। হিন্দু সম্প্রদায়ের যে সকল কুচ্ছ রটনা যেভাবে বক্তব্য দিছে, আপনারা ওই বক্তব্য পেলে অবশ্যই বুঝতে পারবেন যে আমার কথাটা সত্য কি মিথ্যা। নিরপেক্ষ নির্বাচন হলে অবশ্যই বিপুল ভোটে বিজয় হবে বলে আমি আশা করি। প্রভাবমুক্ত এবং নির্বাচনে সাম্প্রদায়িকতা ইস্যু সৃষ্টি করা না হলে জয়ের আশা করছেন সঞ্জিত সরকার। আগামী 21শে মে নির্বাচন যদি নিরপেক্ষ হয় আর প্রভাবমুক্ত হয়, সেখানে যদি সাম্প্রদায়িকতার কোনো বীজ বপন করা না হয়, তাহলে জনগণ আমাকে নিরঙ্কুশভাবে ভোট দিয়ে বিজয়ী করবে। এ বিষয়ে মনিরুজ্জামান মনি একে নির্বাচনী প্রচারণার কৌশল বললেও দলের প্রার্থী দাবি করার বিষয় অস্বীকার করেন। আমি দলীয় প্রার্থী, এই কথা আমি কথা বলিনি যে আমি দলীয় প্রার্থী। কারণ দলীয় প্রার্থী আমার বলার কোনো সুযোগ নেই। আমার ভোট স্যার এগুলো টেকনিকও যদি বলেন আর পলিসি বলেন যে সবাই দলমত নির্বিশেষে ভোট দেন, এই কথাই তো বলবো। প্রকাশ্যে সাম্প্রদায়িক বক্তব্য দেওয়ায় এরই মধ্যে চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামানকে শোকজ করেছে রিটার্নিং কর্মকর্তা। সাইমউদ্দিন, দেশ টিভি, সিরাজগঞ্জ। দাবদাহের পরও মেহেরপুরে বাম্পার ফলন হয়েছে লিচুর। এতে হাসি ফুটেছে চাষিদের মুখে। এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে আগাম জাতের লিচু। ব্যস্ততা বেড়েছে লিচু পাড়া ও কেনাবেচায়। আবহাওয়া ঠিক থাকলে কৃষকরা লাভবান হবে বলছে কৃষি বিভাগ। সহকর্মী মীর শিশিরের প্রতিবেদন। মেহেরপুরের বাগান ভর্তি গাছে থোকায় থোকায় ঝুলছে লিচু। সুস্বাদু এ লিচু জেলার চাহিদা মিটিয়ে বিক্রি হয় অন্য জেলাতেও। বৈরী আবহাওয়া, দাবদাহ, অনাবৃষ্টি ও ঝড়ে কিছুটা ক্ষতি হলেও লিচুর বাম্পার ফলনে সে ক্ষতি পুষিয়ে নিচ্ছেন বাগান মালিকরা। আগাম জাতের লিচু কেনাবেচার পাশাপাশি বোম্বাই ও আতা বোম্বাইয়ের পরিচর্যায় এখন ব্যস্ততা তাদের। মেহেরপুর জেলার লিচুর আমের সব সময় স্বাদ বেশি, দাম পাওয়া যায় ভালো। মেহেরপুরের মাল ভালো, অন্য দেশে ছাড়া বুঝছেন, এই যে নিয়ে আসে মানুষ। আজকে আমার 2টা পার্টি আছে। গত বছরের তুলনায় বাজার মূল্য ভালো, আশা করা যায় কিছুটা হবে আমাদের। বর্তমানে আটি লিচুর কামন হয়েছে 2400-2500 টাকা রেট চলছে। সুস্বাদু হওয়ায় এ লিচুর চাহিদা সারা দেশেই, তাই বিভিন্ন জেলার পাইকাররা ভিড় জমায় এখানকার আড়তে। মেহেরপুর থেকে লিচু কিনছে, আছে মেহেরপুরের আম লিচুটা এটা সুস্বাদু, যে খায় সে আছে নিতে চায়। লিচুটা পোকা কম, মাছ বেশি, মানে টক নাই। বাইরের থেকে মেহেরপুরের লিচু অনেক মিষ্টি, অনেক সুস্বাদু। অন্য অন্য আশপাশের জেলার থেকে এই জেলার লিচুটা অনেক সুস্বাদু হয়, যার কারণে এই জায়গায় আমাদের আশা। প্রতিদিন আমার এখান থেকে 2000 কাউন্ট লিচু সেল হচ্ছে, অন্যান্য বার 4000-5000 লিচু কাউন্ট ছিল। কৃষি বিভাগ বলছে লিচু বিক্রি করে লাভবান হচ্ছেন চাষিরা, পাচ্ছেন ন্যায্য দাম। আবহাওয়া অনুকূলে থাকলে এ ধারা অব্যাহত থাকবে। ইতিমধ্যে চাষিরা বাজারজাত করতে শুরু করেছে। যে আগাম যে লিচু যেটা বেশি কিছুটা চায় না, এগুলো আমাদের বাজারে উঠতেছে এবং দামও ভালো পাচ্ছে। 250 থেকে 300 টাকা তারা সব বিক্রি করতেছে। বোম্বাইটা একটু পরে আসবে। আমাদের যদি এইভাবে আবহাওয়া থাকে, তাহলে যদি ঝড় বৃষ্টি না হয় বা কোনো ন্যাচারাল ডিজাস্টার না হয়, তাহলে আশা করি লিচুরা চাষিরা ভালো দাম পাবে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবার জেলায় 715 হেক্টর জমিতে হয়েছে লিচু চাষ, যেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা 6110 মেট্রিক টন। মীর শিশির, দেশ টিভি, মেহেরপুর। সংবাদ দুপুরে আরো থাকছে। রাফাতে জোরদার ইসরায়েলি হামলা, জাবালিয়ায় হামাসের প্রতিরোধের মুখে নেতানিয়াহু বাহিনী। সুইডেনে ইসরায়েলি দূতাবাসের বাইরে গোলাগুলি। জামালপুরে তীব্র শ্রমিক সংকটে ব্যাহত হচ্ছে বোরো ধান ঘরে তোলার কার্যক্রম। এতে শ্রমিকের মজুরি বেড়েছে আকাশচুম্বী। যেখানে 1 মণ ধানের দামেও মিলছে না একজন শ্রমিক। এতে ধানের উৎপাদন খরচ বাড়ায় লোকসানের শঙ্কা কৃষকের। সহকর্মী মেহেদী হাসানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা ইসলাম। জামালপুর জেলার 7টি উপজেলার মাঠে মাঠে এখন পাকা ধান। ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকরা। তবে শ্রমিক সংকটে বিপাকে তারা। 1 মণ ধান বিক্রি করেও মেটানো যাচ্ছে না একজন শ্রমিকের একদিনের মজুরি। শ্রমিক মিললেও জনপ্রতি মজুরি দিতে হচ্ছে 800 থেকে 1000 টাকা পর্যন্ত। সঙ্গে দিতে হচ্ছে দুবেলা খাবার। এতে শুধু ধান কাটতেই প্রতি মণের জন্য খরচ পড়ছে প্রায় 1200 টাকা।
এদিকে বাজারে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা। মজুরি বেশি হওয়ায় কৃষক নিজেরাই হাতে তুলে নিয়েছেন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। 1000 টাকার মানে এক ধান দিয়ে বেশি এক কামলা পাওয়া যায় না, আমরা নিজেরাই ধান কাটতাছি ভাই সাইডে। 900 টাকার কামলা, 800 টাকা মন ধান আমরা আসলে করতে পারি। সেই সঙ্গে জমির চাষ, সেচ, চারা, সার, কীটনাশক সহ অন্যান্য খরচ বাড়ায় লাভের মুখ দেখা নিয়ে শঙ্কায় চাষিরা। এই যে ধান ফলাইছি, সার, বিষ, পানি, বিদ্যুতের দাম অনেক বেশি। এখন বর্তমানে যে বাজার, এই বাজার অনুযায়ী ধানটা বিক্রি করতেছি, তাতে আমাদের লস। 800-1000 টাকার ময়না কামলা, আমরা কি করবো, ধানের দাম হইলো কম। চলতি বোরো মৌসুমে জেলায় 1,29,320 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এখন পর্যন্ত কাটা হয়েছে 33% ধান। তবে খরচ বাড়লেও সরকারের ধান ক্রয় শুরু হলে কৃষক লাভবান হবেন বলছেন এই কৃষি কর্মকর্তা। ফসলের অবস্থা বেশ ভালো, আশা করছি ভালো ফলন হবে। এখন পর্যন্ত 33% জমির বোরো ধান কর্তন করা হয়েছে, আশা করছি কৃষক ভালো ফলাফল পাবে। এমন পরিস্থিতিতে সরকারিভাবে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কাটার ব্যবস্থার দাবি কৃষকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় আরও জোরদার হয়েছে ইসরায়েলি সামরিক অভিযান। ইসরায়েলি স্থল অভিযানে উত্তর রাফায় এখন পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে 6 লাখেরও বেশি। এর মধ্যেই গাজার রাফায় বড় ধরনের হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে 13টি দেশ। এদিকে হামাস জানিয়েছে গাজায় দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত সংগঠনটি। বিস্তারিত রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার আকাশে এমন ইসরায়েলি সামরিক হেলিকপ্টারের টহল, ফেলা হচ্ছে মুহুর্মুহু বোমা। হামলা থেকে বাদ যাচ্ছে না ফিলিস্তিনি বসতি ও শরণার্থী শিবির। কয়েকদিনের ইসরায়েলি বর্বরতায় এখন ধ্বংসস্তূপে পরিণত গোটা দক্ষিণাঞ্চল। জানি এই এলাকাটি মোটেও নিরাপদ নয়, তবুও এখানে এসেছি কারণ অন্য কোথাও যাওয়ার জায়গা খুঁজে পাচ্ছিলাম না। সব ধ্বংস হয়ে গেছে। জাবালিয়ায় হামাসের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। শরণার্থী শিবিরে চলছে ট্যাঙ্কের গোলাবর্ষণ। ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ফয়সাল বিন ফাহাদ স্কুলে। এতে অন্তত 6 জনের প্রাণ গেছে, আহত আরো অনেকে। রাফার দক্ষিণাঞ্চল থেকে নিরাপদ স্থানে সরে গেছে 6,30,000 ফিলিস্তিনি, আর উত্তর থেকে সরে গেছে আরো লাখখানিক। রাফাবাসীর অনাগত দিন নিয়ে উদ্বেগে জাতিসংঘ। সংস্থাটি সতর্ক করে বলছে, জ্বালানি, খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের মজুদ ফুরিয়ে আসছে। তীব্র ক্ষুধাকষ্টে বাস্তুচ্যুতরা। রাফা ক্রসিং বন্ধ থাকায় ঢুকতে পারছে না ত্রাণ। এক সপ্তাহ ধরে ইসরায়েলের বাধায় রাফাতে ত্রাণ ঢুকতে পারেনি। দক্ষিণ সীমান্তে সব ত্রাণ আটকে দিয়েছে তারা। এই মুহূর্তে খাদ্য ও জ্বালানি ফুরিয়ে আসছে। এদিকে গাজায় দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। 7 মাস ধরে ফিলিস্তিনে যেভাবে গণহত্যায় মেতে উঠেছে ইসরায়েল, তা বন্ধের জন্য আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ এবং একই সঙ্গে শত্রুদের সাথে গাজায় দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যেতেও আমরা প্রস্তুত। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরেও বোমা ফেলছে ইসরায়েল। এদিকে গাজার অভিযান বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে 13 দেশ। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। সুইডেনে ইসরায়েলি দূতাবাসের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে এতে কোনো হতাহতের খবর মেলেনি। শুক্রবার সুইডেনের রাজধানী স্টকহোমে ইসরায়েলি দূতাবাসের সামনে এ ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। কী কারণে এ গুলি ছোড়া হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।